হ্যালো ফ্রেন্ডস, পলিটি পড়তে পড়তে বহু চ্যাপ্টারে বা বহু আগের ক্লাসে আমরা কিন্তু বারবার ক্যাবিনেট অফ মিনিস্টার, ক্যাবিনেট এই কথাগুলি পেয়েছি। তো আগে দেখো, সেখানে যে মূল বিষয়টায় ফোকাস না করে এইবার এই ক্যাবিনেট অফ মিনিস্ট্রি, ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট এগুলি সম্পর্কে একদম সিম্পল ওয়েতে এবং স্পেসিফিক ওয়েতে জানবো। আগে দেখো, তোমাদের কিছু বলেছি, কিছু ডিটেলস বলিনি, খুব সংক্ষিপ্তভাবে হয়তো কোনো কোনো ভিডিওতে কিছু একটা বলেছি। এইবার আমরা এর ডিটেলস সম্পর্কে জানবো। তাহলে দেখো, কাউন্সিল অফ মিনিস্টার্স, এবং এই কাউন্সিল অফ মিনিস্টার্স আলটিমেটলি আমরা 74-75 আর্টিকেলে পাবো। এবং 74 সম্পর্কে অলরেডি আমরা জেনেছি যে একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, যেটা হেডেড বাই প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী পরিচালিত একটি মন্ত্রী পরিষদ থাকবে। ওকে, এবার 75-এ কি কি বলা হলো আর্টিকেলে? বলা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন প্রেসিডেন্ট, এবং অন্যান্য যারা মন্ত্রী সেই মন্ত্রীদের নিয়োগ করবেন প্রেসিডেন্ট, কিন্তু প্রাইম মিনিস্টারের পরামর্শে। সিম্পল ওয়েতে অলরেডি আমরা জেনেছি COMs আর অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অন অ্যাডভাইসেস অফ PM। অলরেডি আগের কথাটা যেহেতু বহু জায়গায় লিখেছি আমরা, আর দ্বিতীয়বার রিপিট করলাম না। স্ট্রেংথটা কত হবে কাউন্সিল অফ মিনিস্টারের? সেই স্ট্রেংথটা হবে 15% অফ টোটাল স্ট্রেংথ অফ লোকসভা। লোকসভার যা স্ট্রেংথ, সেই স্ট্রেংথের 15% হবে, তার বেশি হবে না। এবার বলা হলো, যদি কোনো একজন মিনিস্টার, সেই মিনিস্টার যদি পার্লামেন্টের সদস্য না হন, হতেই পারেন প্রধানমন্ত্রী এমন কাউকে কোনো একটা মিনিস্ট্রি পদ দিলেন যিনি পলিটিক্যাল ফিল্ড থেকে নন, কোনো স্পেশাল ফিল্ড থেকে তাকে মন্ত্রিত্ব পদ দিতে পারেন, সে বিষয়ে কিন্তু কোনো রকম কোনো বাধা ধরা নিয়ম নেই, দিতেই পারেন প্রাইম মিনিস্টার। সেক্ষেত্রে 6 মান্থের মধ্যে তাকে পার্লামেন্টের সদস্য হতে হবে। এবং এখানে 91st অ্যামেন্ডমেন্টে একটা কথা বলা রয়েছে, যদি তিনি না হন পার্লামেন্টের সদস্য, তাহলে তিনি মিনিস্ট্রিও পদও তার থাকবে না, অর্থাৎ তিনি he does not hold or he cannot hold the ministry or the portfolio. ওকে, তো এইখানে হচ্ছে চারটে কথা আমরা পেলাম। স্ট্রেংথ 50% of Lok Sabha. If a minister not a member of parliament must be a member within 6 months. মিনিস্ট্রি পদ পাওয়ার পরে বা পোর্টফোলিও পাওয়ার পদ পরে 6 মাসের মধ্যে তাকে যে যোগ্যতা অর্জন করতে হবে। If he is not a member of parliament, he does not hold the ministry. 91st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হলো। চট জলদি এই চারটে কথা সবার আগে লিখবে। আর্টিকেল 74 সম্পর্কে লিখলাম, 75 সম্পর্কে অলরেডি আগে আমরা জেনেছি, কিন্তু এই ভিডিওতে আমরা স্পেসিফিক ওয়েতে জানবো, সেটা আমি বারবার বলেছি। এবার নেক্সট দেখো, আমরা বারবার বলেছি যে প্রেসিডেন্ট শুনতে বাধ্য। 42nd আর 44th অ্যামেন্ডমেন্ট, এই দুটো অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হয়েছে, বাংলায় লিখবে একদম, 42তম সংবিধান সংশোধন এবং 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয় যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পরিচালিত এই মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য। কিন্তু এই প্রভিশনটা কিন্তু রাজ্যপালের উপরে নেই। এই কারণে রাজ্যপালকে বলা হয় যে স্বেচ্ছাচারী ক্ষমতা বেশি ভোগ করেন হচ্ছে রাজ্যপাল। এই ক্ষেত্রে কি 42তম এবং 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টের উপর একটা লিমিটেশন দেওয়া রয়েছে, যে প্রেসিডেন্ট এই কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টারের পরামর্শ মানতে বাধ্য। তাহলে এই কথাটা এখানে লিখে রাখবো, 42তম সংবিধান সংশোধন, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টকে বাধ্য করা হয়েছে প্রধানমন্ত্রী পরিচালিত ক্যাবিনেট মিনিস্ট্রির বা কাউন্সিল অফ মিনিস্টারের পরামর্শ মানতে। এই কথাটা এখানে লিখবে তোমরা। এইবার আমরা জানবো হচ্ছে টাইপ অফ মিনিস্টার। তাহলে কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে আবার 3 টাইপ অফ মিনিস্টার রয়েছে, একদম প্রথম ক্লাসটা মনে করে দেখো, 3 টাইপ অফ মিনিস্টার রয়েছে, একটু পজ করে তোমরা লিখে নেবে এটা।
সবার আগে আমরা পাচ্ছি হচ্ছে ক্যাবিনেট। তাহলে এইবার ক্যাবিনেট কথাটা চলে এলো, বা এর আগে আলোচনা করেছিলাম কিন্তু যে ক্যাবিনেট কথাটা কিন্তু আগে ভারতের সংবিধানে ছিল না, রাইট? পরবর্তীতে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে জুড়েছে। তাহলে ক্যাবিনেট, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার of state with independent charge, and then minister of state. এই 3 রকমের মন্ত্রিত্ব পদ থাকে। এছাড়া ডেপুটি মিনিস্টারও থাকে। ডেপুটি মিনিস্টার এই যে ক্যাবিনেট মিনিস্টার বা ইন্ডিপেন্ডেন্ট চার্জে যারা রয়েছেন তারা তাদের ডেপুটি মিনিস্টার হিসেবে কাউকে চাইলে রাখতে পারেন। তো ডেপুটি মিনিস্টার পদও থাকে, কিন্তু আমরা এখানে 3 রকমের পড়বো। আলাদাভাবে মাথায় রাখবে যে ডেপুটি, যেমন আমরা ডেপুটি স্পিকার পাচ্ছি, যেমন আমরা ডেপুটি সুপার পাই, যে বিভিন্ন পদ, ঠিক সেই রকম থাকতে পারে। মিনিস্টার পদে ডেপুটি মিনিস্টার থাকতেই পারেন। এইবার এখানে বলবো যে সব থেকে ইম্পর্টেন্ট বা মুখ্য ক্ষমতার অধিকারী কিন্তু হয় ক্যাবিনেট। তাহলে এখানে হচ্ছে মেইন পোর্টফোলিও, কিছু মেইন পোর্টফোলিও, তার মানে এখানে মেইন পোর্টফোলিও থাকে না তা নয়, কিন্তু তার মধ্যেও ভাগ রয়েছে। দেখো, ক্যাবিনেট বানানো হয় কি উদ্দেশ্যে? সবসময় কিন্তু সকল সদস্যদের নিয়ে চটজলদি সিদ্ধান্ত নেওয়া যায় না। আবার কোর ক্যাবিনেট, যেটা কিচেন ক্যাবিনেট বলছি, বা ইনার ক্যাবিনেট বলেও আরেকটা পার্টও আছে। তো এটাকে আলাদা করা হয়েছে কি বলে, ক্যাবিনেটের যে মেনলি মিটিং হবে, এই 15 জন বা 20 জন নিয়ে যে গঠন হচ্ছে, তারা প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা সদস্য প্রেজেন্ট থাকবেন, এই ক্রাইটেরিয়া বাঁধা আছে। অর্থাৎ এই ক্যাবিনেট মিনিস্ট্রি যাদেরকে দেওয়া হচ্ছে কিছু মেইন পোর্টফোলিও, সাম মেইন পোর্টফোলিও, এবং এইখানে তারা হচ্ছে প্রেজেন্ট এভরি মিটিং অফ ক্যাবিনেট, যারা প্রত্যেকটা মিটিংয়ে অংশগ্রহণ করবে। দেখা গেল কোনো একটা মিটিং ডাকা হয়েছে যেখানে ডিফেন্স সম্পর্কে আলোচনা হবে, কিন্তু রেলওয়ে যে এখানে রাখা হয়েছে, রেলওয়েও সেখানে প্রেজেন্ট থাকবে। এমনটা নয় যে ডিফেন্স সম্পর্কে আলোচনা হচ্ছে, রেলওয়ে মিনিস্টারের কি দরকার, কিছু দরকার নেই, না। ওই 15 জন একটা কোর মেম্বার, সেখান থেকেও আবার ইনার কোর মেম্বার হবে। এরা মেনলি মূল বা মুখ্য, এক কথায় নেতৃত্ব বলা যেতে পারে, রাইট? তাহলে এটা হলো প্রেজেন্ট এভরি মিটিং অফ ক্যাবিনেট। এটা সদস্য সংখ্যা হয় হচ্ছে 15 থেকে 20 জন। অর্থাৎ ক্যাবিনেট মিনিস্ট্রি বা ক্যাবিনেট মিনিস্ট্রির পোর্টফোলিও টোটাল 15 থেকে 20 জনের মধ্যে হয়ে থাকে, 15 মেম্বার। তাহলে মূল ক্ষমতার অধিকারী কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রি। এবার বলছি যে এইটা কি আলাদা করা রয়েছে, এরপরে বেশ কিছু আরো মন্ত্রিত্ব যেগুলি একেবারে ইন্ডিপেন্ডেন্ট চার্জ তাদেরকে দেওয়া রয়েছে। পার্থক্যটা শুধু কোথায় বলছি, এদেরকে প্রত্যেকটা ক্যাবিনেটের মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় না। এই ক্যাবিনেটে কখনো মিটিং বসলো যদি তার বিষয়, অর্থাৎ এইখানে যারা যারা রয়েছেন সেই বিষয় নিয়ে যদি আলোচনা ডাকা হয়, তাকে বলা হবে তিনি শুধু সেখানে পার্টিসিপেট করবেন। অর্থাৎ ক্যাবিনেটের প্রত্যেকটা মিটিংয়ে থাকবে না, শুধু তার ডিপার্টমেন্ট, তার পোর্টফোলিও বিষয় সম্পর্কিত কোনো আলোচনা উঠলে তখন তাকে থাকতে হয়। তাহলে এই গেল হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ স্টেট। তাহলে মিনিস্টার নট আন্ডার ক্যাবিনেট মিনিস্টার, এটা আমরা লিখবো কিভাবে? দেখো, মিনিস্টার, ইন্ডিপেন্ডেন্ট কেন বলা হচ্ছে, মিনিস্টার not under cabinet minister, তারপরে সেকেন্ডটা কি বললাম, যে সোজাভাবে মনে রাখার চেষ্টা করো, ক্যাবিনেটে তার দপ্তর সম্পর্কে আলোচনা হলে তবেই প্রেজেন্ট থাকতে হয়।
ওকে, এটা গেল। এইবার চলে আসি আমরা মিনিস্টার অফ স্টেট। তাহলে এরা কোনো ইন্ডিপেন্ডেন্ট চার্জ থাকে না। মিনিস্টার অফ স্টেট হচ্ছে কোনো ইন্ডিপেন্ডেন্ট চার্জ থাকে না, এরা ক্যাবিনেট মিনিস্টারের আন্ডারে কাজ করে, প্রতিমন্ত্রী বলে আমরা উল্লেখ করে থাকি। নো ইন্ডিপেন্ডেন্ট চার্জ, work under cabinet minister। এই হলো টাইপ অফ মিনিস্টারের মূল গল্প। এবার আমরা চলে যাব কিচেন ক্যাবিনেট সম্পর্কে। সো কিচেন ক্যাবিনেট আলোচনা নিয়ে এবার আমি তোমাদের সামনে হাজির। দেখো, বেসিক্যালি ক্যাবিনেট প্রসঙ্গেই কিচেন ক্যাবিনেট কথাটাও চলে আসে। এই যে ক্যাবিনেট 15 থেকে 20 জন, তার মধ্যে থেকে একদম ইম্পর্টেন্ট মোস্ট পোর্টফোলিও, বিশেষ করে বড় সামান প্রধানমন্ত্রীর কাছে যে 2 জন বা 3 জন ভীষণভাবে ভরসামান, যারা কোনো মতেই মানে প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নিচ্ছেন বা এই যে কিচেন ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিচ্ছে তা কোথাও লিক করবেন না। তো এমন কিছু জরুরি বিষয় রয়েছে, সরকারের কিছু স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজি তারা ডিসাইড করেন এবং সেটা কোথাও লিকেজ করবেন না। এই একটা কোর কমিটি, ইনার কমিটি গঠন করা হয় বা ক্যাবিনেট গঠন করা হয়, যেটাকে কিচেন ক্যাবিনেট বলে উল্লেখ করা হয়েছিল, এবং ইন্দিরা গান্ধীর সময় এটাকে ইনার ক্যাবিনেট বলে উল্লেখ করা হয়। তো কিচেন ক্যাবিনেটের মূল কথা আমি বোঝাতে পেরেছি, ইনার ক্যাবিনেট নামেও পরিচিত। আর এটাই হচ্ছে রিয়েল সেন্টার অফ পাওয়ার। আগেই সিদ্ধান্ত ঠিক হয়ে যায় যে আলটিমেটলি কি আমরা মূল সিদ্ধান্ত নিতে চলেছি, এবং সেটা পরবর্তীতে ধীরে ধীরে প্রপার প্রসেসে কিন্তু সার্কুলেট হয়ে যায়। এবং আমরা রিসেন্টলি বেশ কয়েকটা ঘটনা, বিশেষ করে প্রতিরক্ষা বিষয়ে বেশ কিছু ঘটনা আমরা পেয়েছি। তোমরা নিজেরাও দেখো, প্রধানমন্ত্রী চট জলদি প্রথমে করে কিছু বললেন, রাতারাতি একটা কিছু করে ফেললেন। আমি বিতর্কে যেতে চাইছি না এই বিষয়ে যে কোনটা সঠিক করেছেন কোনটা ভুল করেছেন। আমরা দেখেছি এই ইস্যুগুলো, যে কেউ জানতেই পারেনি এমন এমন বিষয়। আমি কোথায় ইন্ডিকেট করছি তোমরা সবাই জানো। এবং এমন কিছু বিষয় রয়েছে যেগুলো কেউ ভাবেইনি যেটা হতে পারে, হঠাৎ করে আমাদের সামনে চলে এলো। হঠাৎ এসেই যে চিন্তা ভাবনা বা তার যে পলিসি, গভর্নমেন্টের সেই পলিসি ইমপ্লিমেন্ট হয়ে গেল। তো এই যে ইস্যু, সেটা বেসিক্যালি কিচেন ক্যাবিনেটে ঠিক হয়। তাহলে ইনার ক্যাবিনেট বলা হয়, রিয়েল সেন্টার অফ পাওয়ার বলছি আমরা, যে মূল ক্ষমতার কেন্দ্রই হচ্ছে এটা। এবং এই যে স্ট্রেংথ পিএম প্লাস 2 থেকে 4 জন মেম্বার, এই যে 4 জন মেম্বার বলা হয় একেবারে মেইন পোর্টফোলিও, বা এবং তার উপরে সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ভরসামান মন্ত্রী। কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে ভীষণ বিশ্বাসযোগ্য ভরসামান, যারা কোনো রকম ভাবে কোনো তথ্য লিক করবেন না, এইরকম ব্যক্তিদের নিয়ে গঠন করা, এরকম মন্ত্রিত্ব বা এরকম ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়। কি কারণে? দেখো, টু টেক ইম্পর্টেন্ট ডিসিশন, চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং এইখানে একটা কথা বলা রয়েছে, এই যে স্ট্রেংথ বা মেম্বার পদে পিএম চাইলে অন্য কোনো পলিটিক্যাল পার্সনকেও ইনক্লুড করতে পারেন, অন্য কোনো আউটসাইডের ব্যক্তিকেও কিন্তু ইনক্লুড করতে পারেন। তো এই গেল হচ্ছে কিচেন ক্যাবিনেট সম্পর্কে প্রথমে কিছু ইনফরমেশন। মূল কথা, খুব বেশি কথা নেই। এবার দেখো, কিছু মেরিটস আছে। হোয়াট আর দ্য মেরিটস, হোয়াট আর দ্য ডিমেরিটস? ডিমেরিটস যদি বলি, তাহলে দেখো এখান থেকে কি ক্লিয়ার হচ্ছে না যে ক্যাবিনেট অফ মিনিস্ট্রি, এই যে সিওএম, এর পাওয়ার ক্ষুণ্ণ হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে বাইরের ব্যক্তির, অর্থাৎ বিভিন্ন বড় বড় কর্পোরেট সেক্টরের ব্যক্তির অনুপ্রবেশ ঘটছে, এখানে প্রভাব চলে আসছে। রাজনীতি, গণতন্ত্র, আমাদের নাগরিকদের দ্বারা নির্বাচিত ব্যক্তিরাই এখানে যাবেন, কিন্তু এই যে নির্বাচিত নন এমন ব্যক্তিরও কিন্তু প্রভাব সরকারের উপর চলে আসছে, অর্থাৎ বাইরের ব্যক্তির প্রভাব। বুঝিয়ে বলে দিলাম তোমাদের, এই দুটো হচ্ছে ডিমেরিটস। মেরিটস যদি বলি, যখন ইম্পর্টেন্ট মানে এমার্জেন্সির সিচুয়েশন আসছে, বিভিন্ন বিপদের সময় আসছে, তখন চটজলদি সিদ্ধান্ত,
সংক্ষেপে এইভাবে লিখবে, চটজলদি, ক্যান টেক ডিসিশন ইমিডিয়েটলি, ক্যান টেক ডিসিশন ইমিডিয়েটলি। নেক্সট আমরা বলতে পারি যে মিটিং, যে কোনো সময়। এবং সিক্রেসি মেনটেন হয়, আমরা যদি বলতে পারি দেশের প্রতিরক্ষা বিষয় সম্পর্কিত বেশ কিছু বা সুরক্ষা সম্পর্কিত যে সিক্রেসি মেনটেন। 552 জন একসঙ্গে সিদ্ধান্ত নিতে গেলে ঠিক লিকেজ হয়ে যেত কোনো না কোনো রকম ভাবে। এমন কিছু গুরুত্বপূর্ণ দেশের স্বার্থে সিদ্ধান্ত বা পলিসি রয়েছে যেগুলি সবাইকে না জানানো অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু সিক্রেসি মেনটেন হয়। দিজ আর দ্য মেরিটস অর দিজ আর দ্য ডিমেরিটস অফ কিচেন ক্যাবিনেট অর দ্য পাওয়ার দ্যাট কিচেন ক্যাবিনেটস হোল্ড অর দ্য পাওয়ার্স কিচেন ক্যাবিনেট হোল্ডস। তো এইবার এখান থেকে আমাদের প্রায় একটা প্রশ্ন আসে, ইন্দিরা গান্ধীর কিচেন ক্যাবিনেটে কে ছিলেন, জওহরলাল নেহরুর কিচেন ক্যাবিনেটে কে ছিলেন, অটল বিহারী বাজপেয়ীর কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন। তো এই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন চলে আসে, চটজলদি আমরা সেই লিস্টটা করে নেবো। এইটা তোমরা একটু লিখে নাও, আমি তোমাদের 1 মিনিট টাইম দিয়ে দিচ্ছি, চটজলদি তোমরা এটাকে নোট ডাউন করে নাও। ওকে, উপরের টুকু আমি করে নিচ্ছি, তোমরা নিচের টুকু লিখে নাও। দেখো, যে 4 জনের কিচেন ক্যাবিনেট নিয়ে আমাদের প্রশ্ন আসে, এক হচ্ছে জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু, পুরো নামটা আমরা লিখছি না। দেন সেকেন্ড, লাল বাহাদুর শাস্ত্রী। And the third one is Indira Gandhi. And fourth one, Atal Bihari Vajpayee. এই 4 জনের কিচেন ক্যাবিনেটে কে বা কারা ছিলেন, কোন কোন সদস্যরা অংশগ্রহণ করেছিলেন, সেটা আমাদের পরীক্ষায় আসে। দেখো, জওহরলাল নেহরুর যখনই বলছি তখন আমাদের মাথায় রাখতে হবে, দেখো চটজলদি লিখে নাও, মৌলানা আজাদ, সর্দার প্যাটেল। এই জায়গাটায় আমাদের একটু মুখস্থ করার, কারণ এই জায়গা থেকে আমাদের প্রশ্ন চলে আসে। সর্দার প্যাটেল, গোপাল স্বামী আয়াঙ্গার, and Kidwai. নেক্সট, লাল বাহাদুর শাস্ত্রীর 3 জন ছিলেন, Y.B. চৌহান, Gulzarilaal Nand, and the third one Sharan Singh. হ্যালো, এবার চলে আসি ইন্দিরা গান্ধী। Y.B. চৌহান, চারজন ছিল ইন্দিরা গান্ধীর, একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। উমাশঙ্কর দীক্ষিত, F.A. আহমেদ, যাতে আলাদা আলাদা না হয়ে যায়, এবং ডক্টর করণ সিং।
ডক্টর করণ সিং। অটল বিহারী বাজপেয়ীর হচ্ছে LK আদবানি। LK আদবানি। জর্জ ফার্নান্ডিস। জর্জ ফার্নান্ডিস। M Joshi। And the last one is Pramod, I think Mahajan. প্রমোদ মহাজন, একটু চেক করে নেবে, সম্ভবত প্রমোদ মহাজন। তো এই জায়গা থেকে আমাদের কিচেন ক্যাবিনেট থেকে প্রশ্ন থাকবে। এখানে এই চারজনের থেকে জিজ্ঞাসা করা হয় যে কে ইন্দিরা গান্ধীর কিচেন ক্যাবিনেটে ছিলেন না, কে লাল বাহাদুর শাস্ত্রীর কিচেন ক্যাবিনেটে ছিলেন না, কে জওহরলাল নেহরুর কিচেন ক্যাবিনেটে ছিলেন না, এই বলে। তাহলে ক্যাবিনেট এবং বিশেষ করে কাউন্সিল অফ মিনিস্টার, কিচেন ক্যাবিনেট, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা পুরোপুরি আলোচনা করে নিলাম। এর থেকে বেশি কিছু তোমাদের কিন্তু লাগবে না, আমি বারবার বলছি, কারণ আমি অলরেডি প্রত্যেকটা পয়েন্টই তোমাদেরকে বলে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং অবশ্যই শেয়ার করো। এবং আনন্দরত্ন একাডেমি বলে যে ফেসবুক গ্রুপ রয়েছে, সেই ফেসবুক গ্রুপে তোমরা সবাই অ্যাড হয়ে যেতে পারো বা জয়েন করতে পারো, কারণ সেখানে সেপ্টেম্বর মাস থেকে একটি সিস্টেমেটিক ওয়েতে, যারা যেহেতু এখন যা সিচুয়েশন রয়েছে, যারা নিউ অ্যাসপিরেন্ট তারা সেখানে প্রপার ওয়েতে প্রিপারেশন শুরু করতে পারবে। যেমন কোচিং সেন্টারগুলোতে রুটিন বেস করে হয়, সপ্তাহে 2 দিন গেলে 3 দিন গেলে, সেই ওয়েতে আমাদের ক্লাস চলবে। এগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং কমেন্ট করো, লাইক বাটনটা প্রেস করো, যতটা পারো শেয়ার করো।